থেকে ফার্স্ট শেলের ছিল, এবারে ধর -3.4, এটা হচ্ছে সেকেন্ড শেলে। দুটো শেলের মাঝখানে এনার্জির ডিফারেন্সটা কত বার কর দেখি। দুটো শেলের মাঝখানে এনার্জি ডিফারেন্সটা কত কত হচ্ছে 10.2। আমি গ্যাপের রেসপেক্টে আঁকতে আঁকতে চলছি, ঠিক আছে। থার্ড শেলে যখন যাচ্ছে এনার্জি কত 1.5। তুই থার্ড শেল আর সেকেন্ড শেলের মধ্যে এনার্জি ডিফারেন্সটা কত বার কর। থার্ড শেল আর সেকেন্ড শেলের মধ্যে 1.9, তাই তো। এটা 10.2 ছিল, তার মানে এটা গ্যাপটা অনেকটা বড়, বুঝতে পারছিস। আমি এনার্জি স্কেলে আঁকছি, কোনো রেডিয়াসের সাথে এর কোনো সম্পর্ক নেই, পুরো জিনিসটা আমার এনার্জি স্কেলে চলছে, বুঝেছিস। তাহলে ফার্স্টের এনার্জি ছিল এখানে, সেকেন্ডটার মধ্যে এনার্জি গ্যাপ আছে 10.2, তাহলে গ্যাপটা আমার বড় করেই আঁকতে হবে স্বাভাবিকভাবে। থার্ড শেল আর সেকেন্ড শেলের মধ্যে তোর গ্যাপ কত এসছে, ওই 1 পয়েন্ট কত গ্যাপে এসছে 1.9। তাহলে থার্ড শেলের এনার্জি আমার এই জায়গাটাতে হবে স্বাভাবিকভাবেই, বুঝতে পারছিস। হ্যাঁ বুঝতে পারছিস, এখানে আমার কত হলো 1.9, বোঝা গেল গ্যাপটা আমার এটা। তাহলে থার্ড শেলের এনার্জির ভ্যালু কত -1.5। ফোর্থ শেলে যদি আমি আঁকি তাহলে আমি কী হচ্ছে বলতো দেখতে পাবো। তুই ফোর্থ শেল করে দেখতে পারিস, আমার গ্যাপ আরও কমতে যাবে, বুঝতে পারছিস। ফার্স্ট শেল সেকেন্ড শেলের মধ্যে গ্যাপ আমার সবচেয়ে বেশি ছিল। কিসের গ্যাপ? এনার্জির গ্যাপ, নট রেডিয়াসের গ্যাপ। এনার্জির ডিফারেন্স চলছে এখানে, কোনো রেডিয়াস কিন্তু না, এটা আমি রেডিয়াসের রেসপেক্টে আঁকছিল, এটা আমার এনার্জির রেসপেক্টে চলছে, বুঝতে পারছিস। ফার্স্ট শেল সেকেন্ড শেলের মধ্যে গ্যাপ আমার সবচেয়ে বেশি ছিল। সেকেন্ড আর থার্ড শেলের মধ্যে এনার্জির গ্যাপ আমার কমেছে, থার্ড ফোর্থের মধ্যে আরও কমবে, ফোর্থ ফিফথের মধ্যে আরও কমবে, 5-6-এর মধ্যে আরও কমবে। তার মানে যত আমি ইনফাইনাইটের দিকে যাবো তত আমার গ্যাপ কী হতে থাকবে বলতে আস্তে আস্তে কী হতে থাকবে, কমতে থাকবে। এক্স্যাক্টলি, তাহলে আমি যত এরকম যাচ্ছি 3 থেকে ধর আমি 4-এ গেলাম, গ্যাপ আমার কমছে, 4 থেকে আমি 5-এ যাচ্ছি, আমার গ্যাপ কমছে। কিসের গ্যাপ এগুলো? এনার্জির গ্যাপ। ভাই আমার রেডিয়াসের সাথে কোনো সম্পর্ক নেই, এনার্জির গ্যাপ। কেন? অ্যাবজর্পশন, মানে ইলেকট্রন নিচ থেকে উপরে যাবে, ওকে তো ভাই এনার্জি অ্যাবজর্ব করে যেতে হবে, রেডিয়াসের সাথে কোনো সম্পর্ক নেই। রেডিয়াস ছোটো বড় যা হোক, ও যদি এনার্জি পেয়ে যায় তাহলে তো টুক করে উপরে চলে যাবে, তাহলে আমার পুরো জিনিসটা এনার্জি রেসপেক্টেই লাগবে, বুঝতে পেরেছিস। ধর আমাকে উপর থেকে নিচে নামতে হবে, তাহলে আমাকে এনার্জি ছেড়ে দিয়ে বেরোতে হবে। কত অ্যামাউন্ট এনার্জি ছাড়বো? তাই গ্যাপের সমান যা এনার্জি হবে তাই ছাড়বো, বুঝতে পারছিস। তাহলে যত আমি উপরের দিকে যাচ্ছি তাহলে আমার এনার্জি গ্যাপ কমছে। 6 ধর আমার এখানে হলো, তার মানে বুঝতে পারছি একটা সময় পরে কী হবে। আমি যদি ইনফাইনাইট আমি ধরলাম, এটা হচ্ছে তোমার ইনফাইনাইট ডিস্টেন্স, তার মানে ইনফাইনাইট নাম্বার শেলটা, এখানে আমার এনার্জি কত হয় 0। কিছুক্ষণ আগে তুই খাতার মধ্যে লিখেছি, এই যে ইনফাইনাইট ইকুয়ালস টু 0। দেখ এখানে আমার তার মানে একটা সময়ের পরে কী হবে বলতে, 4, 5, 6, 7, 8, 9 গেলে দেখতে পাবি এগুলো একে একে তো কাছাকাছি চলে এসছে না, খুব কাছাকাছি চলে আসে ওই শেলগুলো এনার্জি রেসপেক্টে নট রেডিয়াস, এনার্জি রেসপেক্টে আমার শেলগুলো খুব কাছাকাছি চলে এসছে। তার ফলে কী হবে বলতো, তার ফলে একটু উপরের দিকে উঠলেই, ইনফ্যাক্ট 4-5-এ গেলেই, ক্লাস 12-এ গিয়ে দেখতে পাবি ডি ব্লকের মধ্যে 4-5-এ গেলেই আমার ইলেকট্রন এখান থেকে ইজিলি নিজেই জাম্প করে চলে যেতে পারে। কেন? কারণ এনার্জি গ্যাপ এত কম, ওই গ্যাপের সমান এনার্জি ও নেচার থেকেই পেয়ে যায়। নেচার থেকে মানে কি বলতো, আমার তো নেচারে নর্মাল টেম্পারেচার তো আছেই, একটা রুম টেম্পারেচার আমার অ্যাভেলেবেল, ওই টেম্পারেচার অ্যাবজর্ব করেই আমার ইলেকট্রন এখান থেকে জাম্প করে চলে যেতে পারবে হাইয়ার শেলে থাকলে, বুঝতে পারলি তো। লোয়ার শেলে এই জিনিসটা হবে না স্বাভাবিকভাবে, বোঝা গেল। তার মানে কি গ্যাপটা যেহেতু কম, ওই গ্যাপের ইকুইভ্যালেন্ট যে আমার এনার্জিটা আমার লাগবে নিচ থেকে উপরে উঠতে গেলে, সেটা আমার নর্মাল রুম টেম্পারেচারে আমার সাপ্লাই করে দেবে, বুঝতে পারলি, ক্লিয়ার। তাহলে যত আমি উপরের দিকে যাবো তত এই ট্রানজিশন এখানে হতে থাকে, স্পেশালি এই পার্টগুলোতে, পিরিয়ড টেবিলের মধ্যে এই যে এই পার্টগুলো যখন দেখবি, এই পার্টগুলোতে এরকম ট্রানজিশন নিজের মধ্যেই হতে থাকছে, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আইডিয়া বোঝা গেল, এনার্জির রেসপেক্টে যত আমি উপর দিকে যাচ্ছি তত সবাই গায়ে লেগে গেছে, উইথ রেসপেক্ট এনার্জি রেডিয়াস, ক্লিয়ার, ঠিক আছে। চল, এই ছিল হচ্ছে আমার এনার্জি স্কেল। এখন আমি তুই যাবো হচ্ছে অঙ্কের মধ্যে। লেখ ফার্স্ট কোশ্চেন, লেখ আচ্ছা, এই ক্যালকুলেশন আমি হাইড্রোজেনের জন্য করছিলাম। যদি আমি হিলিয়াম প্লাস করতাম, তোকে ধর বললো হিলিয়াম প্লাসের সেকেন্ড শেলের ইলেকট্রনের এনার্জি বার কর, তুই কীভাবে করবি? সেকেন্ড শেলের ইলেকট্রন এনার্জি কীভাবে বার করবি? হিলিয়াম প্লাসের জেডের ভ্যালু কত বসাবি? আচ্ছা 2 বসাবি। কেন ভাই? হিলিয়াম অ্যাটমিক নাম্বার 2 বসালাম। এনের ভ্যালু কত বসাবো? 2, তার মানে 2² কেটে গেল 13.6 হবে, ঠিক আছে। আমি এইভাবে কম্পারিজন তোকে দেবে পরীক্ষাতে, ঠিক আছে। চল ফার্স্ট কোশ্চেন লেখ। In hydrogen atom, one electron jumps from n equals to 2 to n equals to 1. n equals to 2 to n equals to 1. Find the energy. এক নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে বেসিক্যালি এটা, ফাইন্ড দ্য এনার্জি, এটা 1 নাম্বার কোশ্চেন।
ফাইন্ড দ্য এনার্জি, এটা 1 নম্বর কোশ্চেন, অফ দ্য এমিটেড রেডিয়েশন, অফ দ্য এমিটেড রেডিয়েশন, ফাইন্ড দ্য এনার্জি অফ দ্য এমিটেড রেডিয়েশন। আর সেকেন্ড কোশ্চেন লেখ, find the wavelength, find the wavelength of the emitted radiation, find the wavelength of the emitted radiation। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে চল বুঝি। বেসিক্যালি এইসব ভ্যালু আমি মুছে দিলাম। তোকে বলেছে ভাই হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইলেকট্রন আমার কোথা থেকে কোথায় জাম্প করেছে, কোথা থেকে বল, 2 থেকে 1 নাম্বার শেলে আমার জাম্প করেছে। তাহলে আমার বেসিক্যালি খেলাটা এরকম হচ্ছে, এই ভাই আমার নিউক্লিয়াস ফার্স্ট শেল, ডিস্টেন্স ফিস্টেন্স আর ওরকম আঁকছি না, তুই জানিস ডিস্টেন্স কোথায় কী হয়। এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা হচ্ছে সেকেন্ড শেল। ইলেকট্রন আমার এখান থেকে সাপোজ এখানে জাম্প করেছে, হয়তো হতেই পারে হাইড্রোজেন নিচ থেকে ইলেকট্রন উপরে উঠেছে। কীভাবে উঠেছে, সাপোজ আমার ইলেকট্রন ধরে রাখ, আমার হাইড্রোজেনে তো নর্মালি ইলেকট্রন ফার্স্ট শেলেই থাকে, সেকেন্ড শেলে গেল কীভাবে, n=2 তে গেল কীভাবে। ধর হাইড্রোজেন অ্যাটম আমার কোথাও থেকে এনার্জি অ্যাবজর্ব করেছিল, করতেই পারে এনার্জি অ্যাবজর্ব করলেই তো ভাই ইলেকট্রন যদি ওই গ্যাপের এনার্জিটা পেয়ে তাহলেই তো আমার উপরে চলে যাবে স্বাভাবিকভাবেই। আচ্ছা যদি আমার ইলেকট্রন উপরে চলে যায় তাহলে আমার মানে এনার্জি কী হয় বলতো, বেড়ে যাবে। এনার্জি বেড়ে গেলে আমার কী হয়, ঠান্ডা মাথায় জিনিস শুনে রাখ, এটা দিয়ে তুই ক্লাস 11-12 অনেক জিনিসপত্র এক্সপ্লেন করতে পারবি। এনার্জি যত বাড়বে তত আমার ভাই স্টেবিলিটি কমবে, আর এনার্জি যত কম হবে তত হচ্ছে আমার স্টেবিলিটি বেশি হবে। তাহলে খাতার উপরে বা যে কোনো জায়গায় লিখে রাখ, এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু, যেভাবে লেখো ওইভাবে লিখবি, এনার্জি প্রপোর্শনালি সাইন দিয়ে 1 স্টেবিলিটি। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। যার এনার্জি যত বেশি তার স্টেবিলিটি তত কম, ঠিক আছে। তার মানেটা কি, যার এনার্জি যত বেশি তার স্টেবিলিটি তত কম। যেমন ধর সাপোজ একটা ইলেকট্রন বাই এনার্জি বেশি, ঠিক আছে, তার মানে কি বলতো, ঘুরে বেড়াচ্ছে, হাই এনার্জি, হাই কাইনেটিক এনার্জি, যদি ভাব এরকম যদি হয় তার মানে কি বলতো ভাই, ও রিয়াকশানে পার্টিসিপেট করতে পারবে, অবভিয়াসলি পারবে করতে, হাই এনার্জি, ঠিক আছে। হাই এনার্জি মানে কি, ভেলোসিটি নয় কিন্তু, এটা হাই এনার্জি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আগের দিনের ক্লাসে ভেলোসিটি বলেছিলাম, এটা কিন্তু এনার্জি। যার এনার্জি বেশি মানে ছুটোছুটি করেছে তো ইলেকট্রন তো ইজিলি পার্টিসিপেট করতে পারবে রিয়াকশানে। আর যার ধর আমার ভাই এনার্জি কম, চুপচাপ বসে আছে, মানে স্টেবিলিটি বেশি, ভেলোসিটি রেসপেক্টে কিন্তু এটা নয়, এটা কিন্তু আমার এনার্জি রেসপেক্টে যাচ্ছে, বুঝতে পেরেছিস তো। হাই এনার্জি, ক্লিয়ার, বুঝলি। দেখ তো বেসিক্যালি আমার ইলেকট্রন সাপোজ এনার্জি অ্যাবজর্ব করে যেখানে থাকার কথা সেখান থেকে অন্য কোনো শেলে গেছে, এই জিনিসটার একটা নাম আছে, এটাকে কী বলে, খাতায় লেখ 1 নম্বর। এই অঙ্কের পার্সপেক্টিভে একটা জিনিস তোকে আমি বলছি, লেখ 1 নম্বর, লেখ 1 নম্বর লেখ, এটা অঙ্কের অ্যান্সার নয়। 1 নম্বর লেখ গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে কি, গ্রাউন্ড স্টেট মানে লেখ নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ভ্যালেন্স শেল, নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ভ্যালেন্স শেল। গ্রাউন্ড স্টেট মানে কি লিখছিস, গ্রাউন্ড স্টেট মানে লিখছিস নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেলে যা ইলেকট্রন যেরকম ছিল সেরকমই আছে, ঠিক আছে। গ্রাউন্ড স্টেট হচ্ছে কি, নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ভ্যালেন্স শেল। তার মানে সাপোজ আমার হাইড্রোজেন দেখ এই ফার্স্ট শেলে ইলেকট্রন চুপচাপ বসে আছে, তখন আমি কী বলবো বলতো, ওই ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা আমার গ্রাউন্ড স্টেটে আছে, চুপচাপ বসে আছে, বুঝতে পেরেছিস, গ্রাউন্ড স্টেটে আছে, বোঝা গেছে, লিখেছিস গ্রাউন্ড স্টেট, বুঝেছিস, মনে থাকে জানো গ্রাউন্ড স্টেট মানে কি। আচ্ছা এইবারে ধর ও ধর কোথা থেকে একটা এনার্জি পেয়েছে, এনার্জি পেয়ে আমার কী করেছে, ধর সাপোজ চলে গেছে হচ্ছে ঠিক ইমিডিয়েট পরের স্টেপটাতে, ইমিডিয়েট যে পরের শেলটা আছে সেখানে তো চলে গেছে, ওই অবস্থায় ওটাকে কী বলে, ওটাকে বলে হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। এক্সাইট হয়ে গেল ইলেকট্রন, এক্সাইট হয়ে আমার এনার্জি বেড়ে চলে গেছে উপরের শেলে, বুঝতে পেরেছিস, এক্সাইটেড স্টেট, বোঝা গেল। তাহলে একটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, নর্মালি যে যেখানে আছে সেটা হচ্ছে আমার গ্রাউন্ড স্টেটে আছে। এক্সাইটেড স্টেট মানে কি, এনার্জি অ্যাবজর্ব করে উটুক করে উপরেরটা দেখাচ্ছে, তাহলে ওটাকে বলা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। সেকেন্ড এক্সাইটেড স্টেট আমার তাহলে কী হয় বলতো, সেকেন্ড মানে ওর ইমিডিয়েট সেকেন্ড শেলটা হবে, ক্লিয়ার। ইমিডিয়েট ফার্স্ট শেল সেটাকে আমি কি বলবো, ধর আমার ইলেকট্রন আছে এখানে, তাহলে এটা হচ্ছে আমার গ্রাউন্ড স্টেট। ইমিডিয়েট নেক্সট শেল বা ইমিডিয়েট ফার্স্ট শেল সেটা আমার কী হবে, ফার্স্ট এক্সাইটেড স্টেট, বুঝলি, ফার্স্ট এক্সাইটেড স্টেট। এটা যদি আমার গ্রাউন্ড স্টেট হয় তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট। ইমিডিয়েট সেকেন্ড শেলটা আমার কী হবে, সেকেন্ড এক্সাইটেড স্টেট, বুঝতে পারছিস। কারণ কি এক্সাইটেড মানে কি বলতো, এনার্জি বাড়বে, অবভিয়াসলি ভাই উপরের শেলে যেতে গেলে তোকে এনার্জি বাড়াতে হবে। তাহলে পরেরটা লেখ তুই, কী লিখবি, এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটের মধ্যে লেখ ইমিডিয়েট নেক্সট
শেল ইমিডিয়েট নেক্সট শেল সরি ইলেকট্রন অ্যাট ইমিডিয়েট নেক্সট শেল ইলেকট্রন অ্যাট দেখ ভাই এইসব কোশ্চেন তোকে পরীক্ষাতে করবে না কিন্তু এই টার্মগুলো কিন্তু তোর লাগবে আমি আমার যে ভাষায় বুঝতে সুবিধা আমি সেই ভাষায় বলে রাখছি এগুলো তো নোট লিখতে কেউ বলবে না ঠিক আছে বা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় কোন খাতার কোন পেজে কত নম্বর পয়েন্টে কী লিখেছো ঠিক আছে তো কী লিখেছিস ইলেকট্রন অ্যাট ইমিডিয়েট নেক্সট শেল ইজ ফার্স্ট এক্সাইটেড স্টেট ইলেকট্রন অ্যাট ইমিডিয়েট নেক্সট শেল ইজ ফার্স্ট এক্সাইটেড স্টেট পরেরটা লিখে রাখ ইলেকট্রন অ্যাট কমা দিয়ে অবভিয়াসলি ইলেকট্রন অ্যাট সেকেন্ড ইমিডিয়েট স্টেট ইজ সেকেন্ড এক্সাইটেড স্টেট বুঝতে পেরেছিস ব্যাপারটা বোঝানো আমার টার্গেট ভাই সেকেন্ড ইমিডিয়েট স্টেট হচ্ছে আমাকে আমার সেকেন্ড এক্সাইটেড স্টেট বুঝলি ক্লিয়ার বোঝা যাচ্ছে সবার বুঝেছিস আচ্ছা এইবারে দেখ ভাই আমার কি হচ্ছে ইলেকট্রন আমার যদি এনার্জি অ্যাবজর্ব করে ও হাইয়ার এনার্জি সেলে যাবে হাইয়ার এনার্জি সেলে গেল মানে কি বলতো ইলেকট্রনের এনার্জি বেড়ে গেছে তো ইলেকট্রনের এনার্জি বেড়ে গিয়ে তো ভাই আমার সিস্টেম কী হয়ে যাবে বলতো স্টেবিলিটি কমে যাবে স্বাভাবিকভাবে সিস্টেমের স্টেবিলিটি কমবে এবার ভাই কেউই আমার এরকম আনস্টেবল থাকতে চায় না তাহলে এই হায়ার এনার্জিতে যাওয়ার পরে ওর কাছে অনেক অপশন আছে কী অপশন আছে আইদার রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে কাউকে ডোনেট করতে পারে বা আরও একটা অপশন আছে কী অপশন ও আবার ফিরে আসতে পারে গ্রাউন্ড স্টেটে দিনের মানে শেষে তো ভাই ঘরের ছেলে ঘরেই ফিরবে মানে কি বলতো গ্রাউন্ড স্টেটেই ফিরে আসবে কেন এনার্জি কমিয়ে আবার স্টেবল হতে যাবে তার মানে এক্সাইটেড স্টেটে যাওয়ার পরে ওর কাছে অনেক কিছু অপশন ছিল রিঅ্যাকশন করতে পারতো তো রিঅ্যাকশন করেনি রিঅ্যাকশন করতে পারে সেগুলো আলাদা ব্যাপার সেগুলো হবে কেমিক্যাল বন্ডিংয়ে আমার কী করেছে ও ধর আমার ফিরে চলে এসছে কোথায় গ্রাউন্ড স্টেটে ফিরে এসছে তাহলে গ্রাউন্ড স্টেটে ফিরে আসার সময় ওর তো ভাই যখন এক্সাইটেড স্টেটে গেছিলো তখন তো এনার্জি বেশি ছিল তাহলে গ্রাউন্ড স্টেটে ফিরে আসার সময় কী করবে এনার্জিটা যে এক্সেস এনার্জি ওটা কী করবে লুজ করবে এখন কী ফর্মেটে লুজ করবে এনার্জি দেখ ভাই আমার অ্যাবজর্ব করেছিল হিট করতেই পারে হিট এখন এই যে ভাই ছেড়ে দেবে এনার্জিটা সেই ছেড়ে দেওয়াটা অনেকভাবে করতে পারে আলাদা আলাদা অ্যাটমে আলাদা আলাদা হবে এনার্জি গ্যাপের উপর ডিপেন্ড করছে আলাদা আলাদা অ্যাটমে আলাদা আলাদা হবে কোন সেল থেকে কোন সেলে জাম্প মারছে তার উপর হবে বুঝতেই পারছিস সেটা কী কী ফর্মেটে করতে পারে সাউন্ডের ফর্মে করতে পারে লাইটের ফর্মে করতে পারে হিটের ফর্মে করতে পারে ইউভির ফর্মে করতে পারে মানে আলাদা আলাদা ফর্মে করতে পারে বুঝতে পারছিস তো ভিজিবল রেঞ্জে করতে পারে ক্লিয়ার বোঝা গেল তার মানে এটাকে বলা হচ্ছে এমিশন স্পেকট্রাম তার মানে কী বলতো ভাই উপর থেকে যখন নিচে জাম্প করছে এমিশন ছেড়ে দিল বুঝতে পারছিস তো এমিট করেছে কী এমিট করেছে রেডিয়েশন এমিট করলো তাহলে এটাকে বলেছে এমিটেড রেডিয়েশন তোকে কোশ্চেনে বলেছিল এমিটেড রেডিয়েশন বোঝা গেল তাহলে উপর থেকে যখন নিচে জাম্প করছে আমার এক্সট্রা এনার্জিটা ছিল সেটা ছেড়ে দেবে কিসের ফর্মেটে ছাড়বে আলাদা আলাদা কিছু আলাদা আলাদা হবে যদি আমার কোথাও লাইটের ফর্মে ছাড়ে তার মানে কি বলতো ভিজিবল রেঞ্জে যদি ছাড়ে তখন আমি কিন্তু কালার দেখতে পাবো এই জন্য তুই ক্লাস 9-এ হয়তো ফ্লেম টেস্ট করেছিলি আইসিএসসি পড়েছিল ক্লাস 9-এ ফ্লেম টেস্টে তুই কী দেখেছি বলতো সোডিয়ামের কালার হয় না কী কালার হয় সোডিয়ামের গোল্ডেন ইয়েলো পটাশিয়ামের হয় বেসিক্যালি আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা কালার মুখস্থ করেছিলি না ক্লাস 9-এ ক্যালসিয়ামের ব্রিক রেড বা এরকম এরকম সব আলাদা অ্যাপেল গ্রিন স্ট্রনশিয়ামের ব্রিক রেড এইসব কালারগুলো কেন হয় বেসিক্যালি এই কারণটা তুই কী করলি ধর সাপোজ ফ্লেম টেস্ট 11-এ প্র্যাকটিক্যালে আছে হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে করেছিলি ফ্লেম টেস্ট এটা কখনো 10 অবধি তো প্র্যাকটিক্যাল ছিল না সিবিএসসি বোর্ড ছিল আইসিএসসি ছিল আমি জানি সিবিএসসি ছিল না তো প্র্যাকটিক্যাল তো 11-এ আছে আচ্ছা দেখ কী হয় ফ্লেম টেস্টে কী করতাম বলতো এই প্ল্যাটিনাম ওয়্যারের মধ্যে সল্টটা লাগিয়ে দিয়ে আমি ফ্লেমের মধ্যে লাগাতাম না তারপরে আমি কালার দেখতে পেতাম কেন হতো ঠান্ডা মাথায় ভাব বেসিক্যালি আমি যখন ওই ফ্লেমের মধ্যে টাচ করলাম আমার কী হয় বলতো আমি থার্মাল এনার্জি পাচ্ছি হিট পাচ্ছি আমার অ্যাটমের মধ্যে ইলেকট্রন এক্সাইট হয়ে উপরে চলে গেল বুঝতে পারছিস তো হায়ার এনার্জি স্টেটে আছে এবার ও তো ওখানে বসে থাকবে না একটা ওই ভাই তুই যে স্যাম্পেলটা নিয়েছিস ওর মধ্যে কয়েক হাজার কোটি অবভিয়াসলি অ্যাটম আছে তাই না কয়েক হাজার কোটি অ্যাটম আছে এটা অ্যাভোগাড্রো নাম্বার সব কনসেপ্ট মতো জানা কত মোল কী সবই জানি তাহলে এত অ্যাটম আছে ওই অ্যাটমের মধ্যে ভাই সবাই এরকম এক্সাইট হচ্ছে ওই এনার্জি পেয়ে এবার ওরা এখন নামছে তার মানে কী হচ্ছে বলতো নামার সময় এমিট করছে রেডিয়েশন সোডিয়ামের কেসে তুই যে রেডিয়েশনটা পেতিস সেটা নামার যে ওয়েভ লেংথ এনার্জি এমিট করছে এনার্জি মানে ওয়েভ লেংথটা যদি আমার ভাই ভিজিবল রিজনে পড়ে যায় সোডিয়ামের ক্ষেত্রে আমার ওই ইয়েলো রিজনে পড়তো ওই জন্য আমি ইয়েলো কালার দেখতে পেতাম বুঝতে পেরেছিস তো এই হচ্ছে আমার ফ্লেম টেস্টের গল্প যদি আমার আইআর রিজনে পড়ে তো আমি খালি চোখে দেখতে পাবো না যদি আমার ইউভি রিজনে পড়ে আমি দেখতে পাবো না বুঝতে পেরেছিস তো তাহলে এই হচ্ছে আমার এমিশনের গল্প সিমিলারলি ক্যালসিয়াম কপার যারা যারা ইমিট করার সব যে কালারের করেসপন্ডিং ওয়েভলেংথ ছাড়বে সেইটাই আমি দেখতে পাবো কালার বুঝতে পারলি তাহলে এই হচ্ছে আমার এমিশনের গল্প বোঝা গেছে তাহলে এখন এবার কোশ্চেনে ফিরে আসি তাহলে এক্সাইটেড স্টেট আমার কিন্তু মাথায় রাখতে হবে এখন আমার হাইড্রোজেন দেখ কোথায় গেছে ভাই সেকেন্ড সেলে গেছিলো সেকেন্ড সেলে বসে থাকবে না ও 2 থেকে 1-এ ফিরবে তাহলে 2 থেকে 1-এ ফিরবে মানে কি ভাই বলতে এনার্জি এমিট করবে তাহলে এনার্জিটা এমিট করলে আমি ভ্যালু পেয়ে যাবো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবো সেকেন্ড আমি যে এনার্জির ভ্যালু পেলাম আমি ওখান থেকে ওয়েভলেংথও বার করতে পারবো কীভাবে বার করতে পারবো E=hc/λ ওখান থেকে আমার ল্যামডা বেরিয়ে যাবে তাই তো পারবো করতে তাহলে চল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা করি আচ্ছা দেখ এই এনার্জি গ্যাপটা কত হবে অবভিয়াসলি E2 - E1 তাই তো এনার্জি গ্যাপটা যাবে তাই তো আমার এমিট করছে
তাহলে এনার্জি গ্যাপটা কত লিখছি, তাহলে এটা হচ্ছে ডেল্টা ই। ডেল্টা ই মানে কি ভাই, দুটোর এনার্জি গ্যাপ। কার কার এনার্জি গ্যাপ, E2 মাইনাস E1, তাই তো হচ্ছে রে ভাই, E2 মাইনাস E1 এর যে এনার্জি গ্যাপ। E2 মাইনাস E1 কত হবে, E2 এর ভ্যালু বসিয়ে দেবো, E1 এর ভ্যালু বসাবো। দেখ এখন যে মেথডে আমি তুই করছি সেটা হচ্ছে একটু টাইম কনজিউমিং মেথড। পরে এর জন্যই আরেকটা শর্ট মেথড শিখবো, আর একটা শর্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। ওটা আসছি, সেটা এখান থেকেই বেসিক্যালি আসছে। এটাতে আমার টাইম বেশি লাগবে, ওই জন্য আমি একবার করে দেখাবো, আর করবো না এইটা ইনফ্যাক্ট পরীক্ষাতে আসলে এইভাবে করবো না। পরেরগুলো সব আমার রিডবার্গে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, রিডবার্গ কনস্ট্যান্টে অ্যাপ্লাই করবো, রিডবার্গ ফর্মুলা। দেখ বেসিক্যালি E2 মাইনাস E1, তো E2 তে আমার এনার্জি কত হয়, ওই কিছুক্ষণ আগে তুই ক্যালকুলেট করেছিলি, কত হয়েছিল বলতো E2 তে এনার্জি কত, -3.4, খুব ভালো কথা। মাইনাস E1 এর কত হবে, -13.6, তাহলে -13.6 E1 এর জায়গায় আমি লিখলাম আমার -13.6, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। কত আসছে, 10.2 ইলেকট্রন ভোল্ট, এটা তোমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, বুঝলি, বোঝা গেছে, 10.2 ইলেকট্রন ভোল্ট এটা বেরিয়েছে। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে এইবারে গন্ডগোলটা বাঁধবে, কোথায় গন্ডগোল বাঁধবে দেখাচ্ছি। 10.2 ইলেকট্রন ভোল্ট এসছে, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দেখ, তার মানে কি ভাই, এই যে এনার্জিটা আমার এমিট হচ্ছে সেটা এমন 10.2 ইলেকট্রন ভোল্ট। এখন আমাকে এটার ওয়েভলেংথ চেয়েছে, এনার্জির সাথে ওয়েভলেংথের কী রিলেশন আছে, hc/λ, তাই না? তাহলে এই যে 10.2 ইলেকট্রন ভোল্ট আমার আসলো, এটা ইকুয়ালস টু আমার কি হবে, hc/λ। খুব ভালো কথা, তাই তো ভাই, এটা এনার্জি মানেই তো hc/λ। তো যে আমার এনার্জিটা এমিট হচ্ছে সেটার করেসপন্ডিং ওয়েভলেংথের ইকুয়েশন আমার এটাই হবে স্বাভাবিকভাবে, hc/λ, বুঝতে পেরেছিস? পাবো এটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দেখ, এটা কি সেম, মানে ইউনিট কি আমার সেম আছে? ইউনিট সেম না থাকলে কিন্তু এই অঙ্ক করা যাবে না। তাহলে ইউনিট আমার সেম না থাকলে এই অঙ্ক করা যাবে না। তাহলে তোর পরীক্ষাতে ফার্স্টে এখানে ডাউট আসবে যে ল্যামডার ইউনিটটা তাহলে এখানে কী হবে, এটা ইলেকট্রন ভোল্ট, আর hc/λ, এইচ এর ভ্যালু আমার কিছু হয় বলতো, জুলে। এইচ এর ভ্যালু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আগের দিন মুখস্থ করেছিস, কত হয় এইচ এর ভ্যালু, 6.626 × 10⁻−34 জুল সেকেন্ড। সি এর ভ্যালু কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, স্পিড অফ লাইট। ল্যামডা, তাহলে ভাই এটা ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে দেখ আমার কিছু আছে জুলে, তাহলে এটাকে আমার জুলে কনভার্ট করতে হবে। তাহলে এইসব আমি ঝক্কিতে যাবো না, এত কনভার্সন আমি কেন করতে যাবো, কারণ তোর পরীক্ষাতে সবগুলো ইলেকট্রন ভোল্টেই থাকবে, বুঝতে পেরেছিস? তুই কতবার কনভার্ট করবি, দরকার নেই। ওই জন্য আমি তুই এখন নেক্সট মেথডটা শিখবো, যেটা হচ্ছে বেসিক্যালি সুন্দর, যেটার ক্যালকুলেশনের সুবিধার জন্য পরেরটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল তাহলে এইবার খাতায় হেডিং দিতে পারিস, লেখ রিডবার্গ ফর্মুলা, ঠিক আছে, রিডবার্গ ফর্মুলা লিখেছিস, রিডবার্গ ফর্মুলা। আমি তুই এখন যে ক্যালকুলেশন করবো, আমি তুই করবো হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটমের জন্য। হাইড্রোজেন অ্যাটম করলে ভাই ওখান থেকে সবার জন্যই করা যাবে, ঠিক আছে? তাহলে আমি তুই করছি কার জন্য ভাই, হাইড্রোজেন অ্যাটমের জন্য। হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি করি তাহলে আমার জেডের ভ্যালু কত হবে, 1, কারণ কোনো আপত্তি নেই এটা নিয়ে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে দেখ আমার টার্গেট কি ভাই, এনার্জি গ্যাপ বার করবো, ওখান থেকে একটা সিম্পলিফাই করবো ইকুয়েশনটাকে। তাহলে ভাই ওই যে এনার্জি গ্যাপ যেটা হবে সেটা আমার কিসে আসে, ডেল্টা ই ইকুয়ালস টু কি আমার, হাইয়ার মাইনাস লোয়ারের এনার্জি গ্যাপ, তাই তো, হাইয়ার মাইনাস লোয়ারের এনার্জি গ্যাপ। হাইয়ার মাইনাস লোয়ার মানে কি ভাই, এটা নিউক্লিয়াস, এটা আমার লোয়ার শেল, এটা হচ্ছে আমার ওর পরে হাইয়ার শেল। আমি এলএইচ লিখলাম, আমার নাম্বারিং টাম নেই করছি না, বুঝতে পেরেছি? এটা হাইয়ার, এটা লোয়ার শেল। হাইয়ারটা আমার 4 হতে পারে, লোয়ারটা 2ও হতে পারে, 4 থেকে 2 হাজার জাম্প করেছে, করতেই পারে। তুই বাড়িতে যখন সিঁড়ি দিয়ে নামিস দেখবি দোতলা থেকে একতলা, কীভাবে নামিস বলতো, তোর কাছে প্রচুর অপশান। ফার্স্ট অপশান কি, উপর থেকে ডাইরেক্ট ঝাঁপ মারতে পারিস, তুই এরকম করিস, ছোটোবেলায় করেছিস। এই ধর শেল, ঠিক আছে, মানে কি এটা হচ্ছে তোর নিউক্লিয়াস, বা সরি এটা ফার্স্ট শেল, এটা তোর সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল, ফিফথ শেল। তুই ধর এখানে বসে আছিস, ঠিক আছে, তুই ফার্স্ট করি হচ্ছে এখান থেকে জাম্প মারতে পারিস, করেছিস না এরকম ছোটোবেলায়? সেকেন্ড অপশান কী আছে বলতো, তুই এরকম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নামতে পারিস। থার্ড অপশান কি, 3 নম্বর স্টেপে নামলি আবার ওখান থেকে জাম্প করলি। তারপরে কি ভাই, 2-এ নামলি, 2 থেকে 1-এ জাম্প করলি। এরকম মাল্টিপল তোর কাছে সিনারিও আছে। ম্যাথসের মধ্যে এখন অব্দি পারমুটেশন কম্বিনেশন করেছিস তো? পারমুটেশন কম্বিনেশন আছে তোর সিলেবাসে, আছে 11-12। কোথায় করেছিস তুই, কোন ক্লাসে? 11-এ করা হয়ে গেছে। আচ্ছা, পারমুটেশন কম্বিনেশন তো বেসিক্যালি এটা পুরোপুরি পারমুটেশন কম্বিনেশনের গল্প না, কত রকমের ওয়েতে এটা হতে পারে। তো বেসিক্যালি আমার সেই সেম গল্প ভাই, 4 থেকে 2-এ কত রকমভাবে জাম্প করতে পারে, আমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, ওই ম্যাথসের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? তো হাই লো মানে বুঝলি, হাই লো মানে পরপরই হবে এরকম কোনো কথা নেই, হতে পারে হাই 10, লো 2, হতেই তো পারে, বুঝতে পেরেছিস তো? তাহলে ভাই ডেল্টা ইর ভ্যালুটা আমার কী হবে, চল বসাই। ডেল ই ইকুয়ালস টু আমার হবে বেসিক্যালি ই হাইয়ার মাইনাস ই লোয়ার, বোঝা গেছে? ই হাইয়ার মাইনাস ই লোয়ার। এই ডেরিভেশন তোকে পরীক্ষাতে দেবে না, আবার বলছি ডেরিভেশন পরীক্ষাতে দেবে না, জাস্ট ফর্মুলা যেটা আসবে সেখান থেকে তোকে অঙ্ক করতে হবে। আচ্ছা, ই হাইয়ারের ভ্যালু কত,
আমি একদম চলো এই প্রথম ইকুয়েশন নিয়ে যেটা বসিয়েছিলাম, কোন ইকুয়েশন, এপসাইলন নট এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার, এটা হচ্ছে আমার ভাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তোকে এগুলো পরীক্ষাতে দেবে না, কিন্তু যেহেতু এটা হাইয়ার ছিল তাহলে আমি এটাকে লিখলাম হচ্ছে এনএইচ স্কোয়ার, বুঝতে পেরেছিস, যেহেতু এটা হাইয়ার শেলের, ঠিক আছে। তো হাইয়ার মানে কি, আমি সাপোজ ভাবলাম ওটা এনএইচ শেল, এনএইচ শেল মানে কি এন হাইয়ার, সোজা কথা। আচ্ছা, এর আগে আমার এটা কী হবে বলতো, মাইনাস সাইন অবভিয়াসলি পড়েছিলাম, টোটাল এনার্জি আমার ছিল যে মাইনাস, এই ফর্মুলা ছিল এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, কিছুক্ষণ আগে আজকে ক্লাসে শুরুতেই ডিরাইভ করেছিলাম টোটাল এনার্জির ফর্মুলা। এটা এগুলো তোকে পরীক্ষাতে দেবেন, আবার বলছি, মাইনাস E1 সরি এটা ই লোয়ার লেখা আছে, কত হবে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন এল স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হবে তো? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আচ্ছা, ডেল্টা ই মানে কি ভাই, ডেল্টা ই মানে হচ্ছে আমার এনার্জির গ্যাপ। তো এনার্জির গ্যাপ মানে কি, আমি ওই করসপন্ডিং এনার্জি আমার ইমিট হচ্ছে, তো এনার্জি ইমিট হচ্ছে মানে কি, আমি ওখান থেকে এটাকে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, ওর করসপন্ডিং একটা ওয়েভ লেন্থ পাবো, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারলি। আচ্ছা চলো এটাকে একটু সিম্পলিফাই করি, এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু আমার কী হচ্ছে, মাইনাস কে কমন যাচ্ছে, মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার কমন গেল, পড়ে থাকলো কি বলতো 1 বাই এন এইচ স্কোয়ার মাইনাস 1 বাই এন এল স্কোয়ার। এত অবধি বোঝা গেছে, বুঝতে পেরেছিস? এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, জাস্ট এটা আমার পড়ে আছে 1 বাই এন এইচ স্কোয়ার মাইনাস 1 বাই এন এল স্কোয়ার, বোঝা গেছে? আচ্ছা চল, আমি এটাকে ভাই মাইনাসটা চেঞ্জ করেছি, মানে মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দিলাম, তাহলে আমার এটা কী হবে 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার। আর কোনো আপত্তি থাকার কথাই না এত অবধি। আমার টার্গেট কি, আমি একেবারে ডাইরেক্ট ওয়েভ লেন্থের সাথে রিলেশন বার করতে চাইছি, ঠিক আছে? তাহলে দেখ 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আমার কী হবে, এইচ চলে আসবে এখানে আর এটা চলে যাবে সি এখানে, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু এই একটা ফ্যাশনে আমি জিনিস পাচ্ছি না, বুঝতে পেরেছিস? 1 বাই ল্যামডা ইকুয়ালস এটা হবে, এইবারে ঠান্ডা মাথায় দেখ 1 বাই ল্যামডা টার্মটা শুনেছিস ফিজিক্সে, 1 বাই ওয়েভ লেন্থ, এটাকে কী বলে বলতো, ওয়েভ নাম্বার, এক্স্যাক্টলি। তাহলে 1 বাই ল্যামডা এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কীভাবে 1 বাই ল্যামডাকে বলে হচ্ছে ওয়েভ নাম্বার, খাতাগুলো লিখে রাখবি না জানলে, 1 বাই ল্যামডাকে কী বলে ওয়েভ নাম্বার, 1 বাই ল্যামডাকে কী বলে ওয়েভ নাম্বার, ঠিক আছে? ওয়েভ নাম্বারকে ডিনোট করে কীভাবে বলতো, ফ্রিকোয়েন্সির মাথায় একটা বার, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির মাথায় বার, এটা দিয়ে ডিনোট করে কি ওয়েভ নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েভ নাম্বার, বুঝলি? ওয়েভ নাম্বার ইকুয়ালস টু আমার কী হলো, তার মানে বেসিক্যালি 1 বাই ল্যামডা, ওয়েভ নাম্বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, বুঝতে পারছিস তো? ইকুয়ালস টু, এবারে এখানে যে ভ্যালুগুলো আমি জানি সেগুলোকে বসিয়ে দেবো। কার ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, মাস অফ ইলেকট্রন ভাই, ই এর ভ্যালু জানি, চার্জ অফ ইলেকট্রন, এইটের ভ্যালু তো 8 হয়, এপসাইলন নটের ভ্যালু জানি, মিডিয়াম ফিক্স করে দিলে, এইচ এর ভ্যালুও জানি, সি এর ভ্যালু জানি, তাহলে এখানে সবাই ভ্যালু জানি, শুধু জেড আমার চেঞ্জ হবে আলাদা আলাদা অ্যাটমের জন্য। তাহলে আমার কী হলো বলতে, এই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই, বসিয়ে আমি যে ভ্যালুটা পাই সেটার ভ্যালু বলছি কত পাই, তার আগে দেখ এই ভ্যালুগুলো বসানোর পরে যে টার্মটা আমি পাই, তাহলে কোন টার্মটা, দেখ এই যে ভ্যালুগুলোকে যদি আমি বসিয়ে দিই, যে টার্মটা আমি পাবো, তারপর অবভিয়াসলি বুঝতে পারছি এটা এক একটা মিডিয়ামের জন্য আমার ফিক্সড হয়ে গেল। তো এক একটা মিডিয়ামের জন্য এটা কনস্ট্যান্ট হয়ে যাবে না একটা মিডিয়ামের জন্য, কারণ এপসাইলন যদি আমার কোনো মিডিয়ামের পারমিটিভিটি হয় তো বাকিগুলো তো সব ফিক্সডই আছে, জেডটা বাদ দিয়ে লালের মধ্যে যেটা মার্ক করেছি সেটাকেই বলেছে রিডবার্গ কনস্ট্যান্ট, বুঝতে পারি? এটাকে বলেছে রিডবার্গ কনস্ট্যান্ট, ক্লিয়ার? বুঝেছিস? এটা হচ্ছে তাহলে আমার রিডবার্গ কনস্ট্যান্ট, আর দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল আর দিয়ে, রিডবার্গ কনস্ট্যান্ট, বোঝা গেছে? ঠিক আছে, আর ইন্টু পড়ে থাকলো কে, দেখ জেড স্কোয়ার ইন্টু 1 বাই এন এল স্কোয়ার, মানে এন লোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার। এই হচ্ছে আমার একটা ফর্মুলা আমি পেলাম, এই ফর্মুলা এবার আমি তুই মুছে দিচ্ছি, টোটাল এনার্জির ফর্মুলা আমি কী পেয়েছি দেখ, বেসিক্যালি পেলাম হচ্ছে নিউ বার, মানে ওয়েভ নাম্বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর ইন্টু জেড স্কোয়ার 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার, ঠিক আছে? এটা হয়ে গেছে সবার লেখাটা, এটাকে বলেছে রিডবার্গ কনস্ট্যান্ট। এইবারে দেখ একটু ঠান্ডা মাথায় দেখবি, ব্যাপারটা একটু বোঝার আছে এখানে, কী বোঝার আছে, আর এর ভ্যালু কত, এই ভ্যালু ট্যালুগুলো বসালে একটা পাবো আর এর ভ্যালু। দেখ আমার যদি কোনো অঙ্কে, এবার একটু ব্যাপারটা ফিল করার চেষ্টা কর, তোকে ইউজুয়ালি কী দেয় জানিস তো কোশ্চেনে, তোকে ইউজুয়ালি দেয় হচ্ছে বেসিক্যালি ওয়েভ লেন্থ ক্যালকুলেট করতে, ওয়েভ লেন্থ ক্যালকুলেট করতে কোনো একটা বলে দেবে অ্যাটম আছে, অ্যাটমিক নাম্বার তো তুই দেখতেই পাবি অ্যাটমকে দেখে, তাহলে জেডের ভ্যালু তুই পেয়ে যাবি, কোন সেল থেকে কোন সেলে জাম্প করেছে বলে দেবে, যেমন এখানে বলেছে
হাইয়ারটা 2 লোয়ারটা 1, তাই না? এই কোশ্চেনে NH এর ভ্যালু 2, NL এর ভ্যালু 1, তাহলে NH NL এর ভ্যালু পেয়ে যাবি। তোকে বলেছে দেখ পরের কোশ্চেনটা ওয়েভ লেন্থ ক্যালকুলেট করতে বলেছে, তো তোকে বার করতে হবে কি ল্যামডা। ল্যামডা বার করতে হলে আমাকে কী করতে হবে বলতো, পুরো জিনিসটাকে আবার উল্টে দিতে হবে। স্বাভাবিক তো ভাই, 1/λ বার করে উল্টে দিলে তো আমি ল্যামডা পেয়ে যাবো। তাহলে এখন এই আর এর ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু জেনে দেখ আমার ততটা কাজে লাগবে না। ওর থেকে যদি আমি 1/r জানি আমার অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। কেন? অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আরে ভাই আমি যদি ল্যামডা বার করতে তাহলে পুরো জিনিসটাকে 1/r করে দিতে হবে তো, আর বাকি জিনিসটা যা আছে সেম থাকবে, মানে বাকিগুলো তো ক্যালকুলেশন সোজা। আর এর ভ্যালু কত হয় লিখে রাখতে পারিস খাতার মধ্যে চাইলে। আর এর ভ্যালু হয় হচ্ছে লেখ 109,677 সেন্টিমিটার ইনভার্স। বুঝতেই পারছিস দেখ 1/r যদি তুই করিস তা ক্যালকুলেশন আরও কমপ্লেক্স হয়ে যাবে। আর এর ভ্যালু হচ্ছে কত 109,677 সেন্টিমিটার ইনভার্স, রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে? আর এর ভ্যালু কত হলো 109,677 সেন্টিমিটার ইনভার্স, রিডবার্গ কনস্ট্যান্ট, মনে থাকবে? পরীক্ষাতে কিন্তু চাইলে নাও দিতে পারে, ক্যালকুলেটার বার করে। তাহলে 1/r এর ভ্যালুটা কত আসছে বার কর, এটা মুখস্থ করবি। কত বল, জোরে বল। 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার -6। ইউনিটটা কী হবে বলতো, অবভিয়াসলি কী হবে বল, ইউনিট সেন্টিমিটার। আর ছিল সেমি ইনভার্সে, তাহলে 1/r আমার কিছু হবে ভাই সেন্টিমিটার। দেখ এইবারে 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার এসছেটা, ক্যালকুলেটার বসিয়ে দেখলাম। আচ্ছা এখন দেখ একটু মজা দেখ, এদিকে পয়েন্টটাকে আমি তুলে দিলাম, তাহলে আমি এটাকে বলতে পারি 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। হ্যাঁ ভাই পারি, কোনো আপত্তির কিছুই নেই, পারি বলতে পারি তো। 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার মানে কি বলতো, 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার মানে অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, তাই না? 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -10 মিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। তার মানে ভাই এটাকে আমি ডাইরেক্ট মনে রাখবো, এটা 1/r ইকুয়ালস টু 911 অ্যাংস্ট্রম। এই দুখানা ভ্যালু আমি মুখস্থ করবো, অঙ্কে কিন্তু লাগবে, তোকে কিন্তু দিয়ে দেবে না। 1/r ইকুয়ালস টু কত 911 অ্যাংস্ট্রম, বুঝতে পারছিস? আর আর ইকুয়ালস টু কত 109,677 সেন্টিমিটার ইনভার্স। মানে পরীক্ষাতে যদি আমি কখনো 1/r বসাই তাহলে আমার ওয়েভ লেন্থ কোন ইউনিটে আসবে, অ্যাংস্ট্রমে। আর যদি আমি পরীক্ষাতে কখনো আর এর ভ্যালু 109,677 সেন্টিমিটার ইনভার্স বসাই তাহলে আমার ল্যামডা কিসে আসবে, সেন্টিমিটারে। এটা তো কমন সেন্স, বুঝতে পারলি? বোঝা গেল? তাহলে আর এর ভ্যালু মুখস্থ করে ফেলবি একদম। আমার ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন এটা দিয়েই হবে, কারণ তো স্কুলে এটা দিয়েই আসে, ঠিক আছে? আর যদি তোকে কোশ্চেনে দিয়ে দেয় না এরকম আর এর ভ্যালু, তাহলে তখন কিন্তু ওটা দিয়ে করতে হবে, মানে ওটা দিয়ে করা মানে তো এটা দিয়েই করা, ওটা দিয়ে করা মানে তো এটা দিয়েই করা, একই তো ব্যাপার ভাই। হ্যাঁ, ওটা দিয়ে করা মানে এটা দিয়ে করা, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা। এখন দেখ এই যে ফর্মুলাটা আমি ডিরাইভ করেছি, আর এর ভ্যালু বার করেছি, এত কিছু সবার ক্লিয়ার তো? দেখ বেসিক্যালি তোর বইয়ের মধ্যে লেখা আছে এই ইকুয়েশনটাকেই বলেছে রিডবার্গ ইকুয়েশন। মানে বইয়ের মধ্যে কোনটা লেখা আছে, এই ইকুয়েশনটা 1/λ ইকুয়ালস টু r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। এটাকেই তোর বইয়ের মধ্যে রিডবার্গ ইকুয়েশন লেখা আছে। আলাদা আলাদা বইতে আলাদা আলাদা থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটাকে তুই মার্ক করে রাখ, বক্স করে রাখ, এটাকে করে রাখ হচ্ছে এটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। 1/λ ইকুয়ালস টু r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। এটা হচ্ছে আমার কি রিডবার্গ ইকুয়েশন, ঠিক আছিস? ঠিক আছিস? হয়ে গেছে এটা? আচ্ছা দেখ এইবারে এই যে পুরো ক্যালকুলেশনটা করেছিলাম এটাকে যদি আমি সিম্পলি হাইড্রোজেনের জন্য যদি করে দিই তাহলে জেডের ভ্যালু আমার 1 হয়ে যাবে। আর যদি আমার অন্য কোনো কারোর জন্য করি তাহলে আমার কী হবে বলতো, জেডের ভ্যালু বসাতে হবে। তাহলে আমি এখানে র্যান্ডম যদি কোনো একটা, এটা আমি মুছে দিচ্ছি, আমার কারেন্ট গেছে। দেখ যদি আমি হাইড্রোজেন অ্যাটমের জন্য করি তাহলে আমার ইকুয়েশনটা কি আসছে, 1/λ ইকুয়ালস টু r ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার বলে তো 1 স্কোয়ার ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। এটা হাইড্রোজেনের জন্য করলে আসবে না? আসবে। আচ্ছা যদি আমি অন্য কোনো অ্যাটমের জন্য করি, মানে হাইড্রোজেন লাইক বাট নট হাইড্রোজেন, তার জন্য যদি আমি করি, অ্যাটমিক নাম্বার আলাদা সোজা কথা, তার জন্য আমার এই ফর্মুলাটা কি আসবে, 1/λ ইকুয়ালস টু, ঠান্ডা মাথায় দেখো ওটা আসবে কি, r ইন্টু জেড স্কোয়ার, তাই তো আসবে, r ইন্টু জেড স্কোয়ার আসবে, জেডের তো একটা ভ্যালু হবে, ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। এটা হবে, বুঝতে পেরেছিস? এবারে দুখানাকে কম্পেয়ার করি। কম্পেয়ার করলে আমি কী দেখতে পাবো বলতে, বেসিক্যালি এই যে ভ্যালুটা আসছিল না এটাকে আমি বলে দিতে পারি না রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের জন্য আমার যা ভ্যালু আসবে অন্যদের জন্য তো ভাই দেখ ওই ভ্যালুটা তো সেই সেমই থাকবে। কেন? হাইড্রোজেনের আমার জেডের ভ্যালুটা 1 হয়ে গেছে, 1 হয়ে গেছে মানে ক্যালকুলেশন আরও সিম্পলিফাইড হয়ে গেছে। তাহলে সিম্পল হয়ে গেলে দেখ ওখানে আমি
ওয়ান যদি নাও লিখি তাহলে আর এর যা ভ্যালু আসতো, পুরো ক্যালকুলেশনের যা ভ্যালু আসতো সবই তো সেমই থাকছে, বুঝতে পেরেছিস? তাহলে হাইড্রোজেনের জন্য যখন আমি ক্যালকুলেট করি ওখানে আমি রিডবার্গ কনস্ট্যান্টটাকে কী বলি? রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন, সিম্পলি একদম, বোঝা গেল? তাহলে হাইড্রোজেনের জন্য যখন করছি তখন ওটাকে বলি RH। যদিও তোর স্কুল লেভেলের এক্সাম এইসব কোশ্চেন আসে না, তোকে জাস্ট দেখিয়ে রাখছি কোনো বইতে তুই দেখতে পারিস একই জায়গাতে দুরকম ফর্মুলা লেখা থাকতে পারে। কি তাহলে এটা বোঝা গেল রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন কেন? যখন আমি হাইড্রোজেনের জন্য করছি কারণ ওখানে জেডের ভ্যালু আমার 1 হয়ে গেছে, ক্যালকুলেশন যা ছিল তাই আছে। আর দেখ যদি ভাই আমি অন্যদের জন্য করি তাহলে আমি কি করব ভালো করে দেখ, R/Z², তাই এটাকে আমি বলতে পারি RH/Z²। অবশ্যই ভাই, ওখানে RH এর যা ভ্যালু এখানেও তো তাই হবে, RH/Z²। তার মানে বেসিক্যালি কোনো বইতে দেখবি এই ফর্মুলাটা লেখা আছে, 1/λ = RH/Z² × 1/NL² - 1/NS²। ঘাবনানোর কিছু নেই, তুই ওই আগের যে ফর্মুলা লিখেছেন ওটা দিয়ে অঙ্ক করলেই হবে, বুঝতে পেরেছিস তো? 1/λ = RH/Z², 1/NL² - 1/NH²। বুঝতে পারলি? ক্লিয়ার সবার? বোঝা গেছে? বুঝেছি এটা? তাহলে বইতে আরও একটা ফর্মুলা দেখতে পারবি, থার্ড ফর্মুলা। কোন ফর্মুলা? লেখা আছে রিডবার্গ কনস্ট্যান্ট ফর এনি এলিমেন্ট, রিডবার্গ কনস্ট্যান্ট ফর এনি এলিমেন্ট ইকুয়ালস টু কি? RH/Z²। এটা হচ্ছে আরও একটা ফর্মুলা। মানে দেখ এই দুখানেকে জাস্ট বেসিক্যালি কম করেছে। এটা হচ্ছে এনি এলিমেন্ট, এনি এলিমেন্টের জন্য আমার কী হবে? এই জিনিসটা হবে। এনি এলিমেন্টের জন্য আমার কী হবে? আর, তাই তো? সেটা হবে কি? RH/Z²। বুঝতে পেরেছিস? তাহলে বইতে তিনখানা ফর্মুলা লেখা থাকতে পারে, যে কোনো এলিমেন্টের জন্য RH/Z²। আলটিমেটলি আমার ওই ফার্স্ট ফর্মুলা মনে রাখলেই সব অঙ্ক হয়ে যাবে, কোনো চাপ নেওয়ার কিছু নেই এখান থেকে, বুঝতে পারলি? হয়ে গেছে সবার এটা? তার মানে আমি এখান থেকে কী পেলাম বলতে একটা ফর্মুলা পেয়েছি, যে ফর্মুলাটা আমাকে তোকে মাথায় রাখতে হচ্ছে। ফর্মুলাটা এখানে লিখে রাখছি, 1/λ = R/Z²। সিম্পলি আমি লিখছি, আমি এসব কিচ্ছু করবো না কারণ ওটা দিয়ে আমার অঙ্ক হয়ে যাবে। R/Z², পরীক্ষাতে নাম্বারও পেয়ে যাবি, 1/NL² - 1/NH²। তাহলে ফার্স্ট ইলেকট্রন ভোল্ট, সেকেন্ড আমি পেলাম হচ্ছে এটা। সিঁড়ি দিয়ে লাফালাফি পরে হবে, এত অব্দি বোঝা গেছে? আর আর এর ভ্যালু আমি মনে রাখছি কত? ওটা। আর 1/R হচ্ছে আমার কত? 911 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? বুঝেছিস? 911 এই ডিজিটটাকে দেখে কিছু চিনতে পারছিস? কি বলতো? এক্স্যাক্টলি ইন্ডিয়াতে নয়, ইউএসএতে বেসিক্যালি এমার্জেন্সি নাম্বার। যাই হোক চল। হ্যাঁ, September 11 কী হয়েছিল বলতো? 9 সেপ্টেম্বর কী হয়েছিল? হ্যাঁ, টুইন টাওয়ারকে বেসিক্যালি বাস্ট করে দিয়েছিল। চল, ওসামা বিন লাদেনের সময় ওটা। যাই হোক চল, এত অব্দি ক্লিয়ার? তাহলে একটা কোশ্চেন লিখি। ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমরা ডাইরেক্ট করবো। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমরা ডাইরেক্ট করছি। তোকে কী বলেছিল? দেখ বলেছিল হচ্ছে ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে। তার মানে ভাই ডাইরেক্ট এখানে বসাই, ডাইরেক্ট এই ফর্মুলা তুই লিখতে পারবি। 1/λ =